বদল এসেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও। এতদিন পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা শহীদুদ্দিন চৌধুরী অ্যানিকে দায়িত্ব দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে অবশেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিদায় নিতেই হলো। 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পরে বিএনপির নেতৃত্বাধীন জোট যখন সরকার গঠন করেছে, তারপর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল সালাউদ্দিন আহমেদকে। এই দায়িত্ব প্রাপ্ত হবার পরে তিনি তার নিজের মন্ত্রণালয়ের চেয়ে বেশি সময় ব্যয় করেছে অন্যান্য মন্ত্রণালয়ে, নাক গলিয়েছে, কথা বলেছে, ব্রিফ করেছে। আর এই সময়ের ভিতরে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে খারাপের দিকে গিয়েছে। যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হারিয়ে ফেললেন সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন আহমেদকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত কোনো ছোটখাটো সিদ্ধান্ত হতে পারে না। নতুন একজন স্বরাষ্ট্রমন্ত্রী হলেন অ্যানি ভাই, উনি কয়েকদিন আগে নির্বাচনের সময় সবক দিছে যে চাঁদাবাজি কিভাবে কত প্রকার কিভাবে করা যায়, ওনারা দিছে স্বরাষ্ট্রমন্ত্রী। কি কোন দিকে যাবে আল্লাহ জানে দেশ। আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, অনুরোধ থাকবে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, অবশেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে এসেছে পরিবর্তন। সালাউদ্দিন আহমেদকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে শহীদুদ্দিন চৌধুরী অ্যানিকে। আমাদের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সালাউদ্দিন আহমেদ। কিন্তু কেন হঠাৎ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরানো হলো সালাউদ্দিন আহমেদকে? এটি এখন জনমনে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সালাউদ্দিন আহমেদকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে শহীদুদ্দিন চৌধুরী অ্যানিকে। বৃহস্পতিবার 13 আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা কয়েকটা বিশ্লেষণ দেখব, কয়েকজনের মুখ থেকে কিছু কথা শুনব। আসলে কি কারণে এরকম বড় রদবদল করা হলো? স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কেন সালাউদ্দিন আহমেদকে সরানো হলো, কি কারণে, সেটা আমরা দেখে আসি, তারপরে কথা বলি। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে। আপনারা আমাদের যদি পারেন ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। চলুন আর দেরি না করে আমরা শুনি এবং দেখি, বোঝার চেষ্টা করি যে কি কারণে, আসলে কোন ভুলের মাসুল দিতে হলো সালাউদ্দিন আহমেদকে, কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে তাকে সরিয়ে দেওয়া হলো। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে অবশেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিদায় নিতেই হলো। 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পরে বিএনপির নেতৃত্বাধীন জোট যখন সরকার গঠন করেছে, তারপর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল সালাউদ্দিন আহমেদকে। এই দায়িত্ব প্রাপ্ত হবার পরে তিনি তার নিজের মন্ত্রণালয়ের চেয়ে বেশি সময় ব্যয় করেছে অন্যান্য মন্ত্রণালয়ে, নাক গলিয়েছে, কথা বলেছে, ব্রিফ করেছে। আর এই সময়ের ভিতরে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে খারাপের দিকে গিয়েছে। অনেক গুঞ্জন ছিল যে কোনো মুহূর্তে সালাউদ্দিন আহমেদকে এই মন্ত্রণালয় থেকে অন্য মন্ত্রণালয়ে বদলি করা হতে পারে। অবশেষে একটা বিশেষ কারণে এই মন্ত্রণালয় থেকে সালাউদ্দিন আহমেদকে বিদায় নিতে হলো। কারণটা কি? মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি বর্তমানে এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন এবং তিনি দলের মহাসচিব। এই মন্ত্রণালয়ে যে দলই ক্ষমতায় আসুক, সেই দলের যিনি সাধারণ সম্পাদক বা মহাসচিব, তিনি এই মন্ত্রণালয়ের দায়িত্ব পান। আওয়ামী লীগের আমলে সৈয়দ আশরাফুল ইসলাম, ওবায়দুল কাদের, তারা দুইজন মহাসচিব ছিলেন, সাধারণ সম্পাদক ছিলেন, তারা এই দায়িত্ব পালন করেছেন। বিএনপির আমলে আগে আব্দুল মান্নান ভূঁইয়া পালন করেছেন, আর বর্তমানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দায়িত্ব পালন করছিলেন। এটা একটা অঘোষিত নিয়ম। এখন এর ভিতরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেহেতু প্রেসিডেন্ট হিসেবে তাকে মনোনয়ন করা হয়েছে, বিএনপির পক্ষ থেকে তাকে মনোনীত করা হয়েছে, নির্বাচন করা হয়েছে, তিনি প্রেসিডেন্ট হিসেবে চলে যাচ্ছেন এবং তিনিই হচ্ছেন প্রেসিডেন্ট। এলজিআরডি মন্ত্রণালয় আর দলের যিনি মহাসচিব, দুইটা পদ কিন্তু এখানে ফাঁকা হলো। তাহলে নিয়ম অনুযায়ী যিনি পরবর্তী মহাসচিব হবেন বিএনপির, তিনি তো এই মন্ত্রণালয়ে আসার কথা। সেই অনুযায়ী মহাসচিবের দৌড়ে এগিয়ে রয়েছেন, আমরা যতদূর জানতে পেরেছি, রুহুল কবির রিজভী। অন্য কেউ হতে পারে,
কিন্তু আপাত দৃষ্টিতে আমরা রাজনৈতিক বিশ্লেষকরা বিচার বিশ্লেষণ করে যেটি পাচ্ছে তাতে দেখা যাচ্ছে যে রুহুল কবির রিজভী মহাসচিব হবার দৌড়ে এগিয়ে রয়েছেন। তাহলে রুহুল কবির রিজভী যদি মহাসচিব হন, নিয়ম অনুযায়ী তারই তো ওই এলজিআরডি মন্ত্রণালয়টি পাওয়ার কথা। কিন্তু এখানে বিপত্তিটা ঘটেছে, রুহুল কবির রিজভীকে তো বিএনপি মনোনয়ন দেয় নাই, যার কারণে তিনি কিন্তু নির্বাচন করেন নাই। সুতরাং তিনি তো ওই জায়গায় যাওয়া তার জন্য একটু ডিফিকাল্ট। যদিও টেকনোক্রেট কোথায় নিতে পারে সরকার ইচ্ছা করলে, নেবে কিনা সেটা পরের ব্যাপার, ওই হিসাব আলাদা। ওটা সরকার ইচ্ছা করলে বাংলাদেশে সবকিছুই সম্ভব। সরকারি দল যা বলে সংবিধানে না থাকলে ওইটাই সংবিধান। তাহলে নিয়ম অনুযায়ী পাওয়ার কথা ছিল রুহুল কবির রিজভী বা যিনি মহাসচিব হবেন। সালাউদ্দিন আহমেদ মহাসচিব হচ্ছে এই ব্যাপারে কিন্তু কোনো আলোচনা নাই, অর্থাৎ কারোর ভিতরে এরকম কানাঘুষা নাই। কানাঘুষা কিন্তু থাকে, বাজারে একটা জোর কানাঘুষা থাকে, যে অমুক 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 জায়গায় আসতে পারে, অমুক জায়গায় আসতে পারে। সালাউদ্দিন আহমেদের ব্যাপারে কিন্তু এরকম কানাঘুষা নাই। এবং মহাসচিব হবার জন্য যে পদটি বর্তমানে হোল্ড করতে হয়, সালাউদ্দিন আহমেদ সেই পদেও নাই। তাহলে তিনি ওইখানে যাচ্ছেন না, না যাওয়ার পরেও তাহলে তাকে কেন ওইখানে নিয়ে যাওয়া হলো, রুহুল কবির রিজভীকে না দিয়ে? আর এদিকে সালাউদ্দিন আহমেদের বিষয়ে বিভিন্ন অভিযোগ যখন উত্থাপিত হয়েছে, তখন বিএনপি হয়তো চিন্তা করেছে যে ঠিক আছে, আপাতত যাই হোক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চেঞ্জ করতে হবে আগে, এইখানে অন্য কাউকে দিয়ে আগে এখান থেকে তাকে সরানো হোক। এই সিদ্ধান্ত বিএনপি আবার কখন নিয়েছে দেখেন, খুব ইন্টারেস্টিং বিষয়। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সালাউদ্দিন আহমেদকে সরানোর সিদ্ধান্ত বিএনপি তখন নিয়েছে, সুবীর ভৌমিক বোমা ফাটানোর মতো একটি কথা বলে ফেলেছেন। বাজারে একেবারে এমন একটা কথা বলে ফেলেছেন যেটা বিএনপির জন্য হজম করা খুব কঠিন হয়ে গেছে। কি বলেছেন সুবীর ভৌমিক? আসলে আমরা সুবীর ভৌমিকের এই কথাটুকু আগে শুনে দেখি। এত ভয় কেন? সালাউদ্দিন সাহেব বড় বড় কথা বলেন, আমার নাম করে হইচই করেছে, আমি শুনেছি। হ্যাঁ, সুবীর ভৌমিক এই বলে। সুবীর ভৌমিক যে প্রশ্নটা তুলেছে এটার উত্তরটা দাও না মিয়া। তুমি 7 বছর ইন্ডিয়াতে কেন বসেছিলা? তখন ইন্ডিয়ার পায়ে ধরো নাই? ডোন্ট সেন্ড মি ব্যাক, আই উইল গেট কিল্ড বাই দ্য র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন হ্যাজ থ্রোন মি ইনটু ইন্ডিয়ান টেরিটরি, দে উইল কিল মি। তুমি রয়্যাল লোকের পায়ে ধরে বলো নাই? সুরেশ কালরার পায়ে ধরো নাই যে শিলংয়ের স্টেশন চিফ ছিল? সব বড় বড় কথা বললে না, এভরিথিং উইল কাম আউট। সব মিয়ার কোথায় কি কি বাধা আছে আমরা জানি, উই নো ইট। সালাউদ্দিন আজকে বড় বড় কথা বলতেছে, আমাদের রয়্যাল সুরেশ কালরা তখন শিলংয়ের স্টেশন পায়ে ধরছে রীতিমতো, যে ডোন্ট সেন্ড মি ব্যাক, দে উইল কিল মি। সুবীর ভৌমিকের এই বক্তব্যের পরেই কিন্তু মূলত বিএনপি নড়ে চড়ে বসেছে। এবং বলা চলে আমরা যেটা দেখেছি, বাহ্যিক চাল চলন আচার আচরণ বিশ্লেষণ করে রাজনৈতিক বিশ্লেষকরা যেটি বলছে, সুবীর ভৌমিকের এই বক্তব্যের পরেই কিন্তু বিএনপির ভিতরে বড় ধরনের একটা কানাঘোষা শুরু হয়ে গেছে। তারা দলের ভিতরে এই ব্যাপারে আলোচনা এবং সমালোচনায় মেতে উঠেছিল যে এটা তাহলে কি বললেন তিনি, যেহেতু তিনি এই কথা বলে ফেলেছেন। এবং বাহ্যত দেখা যাচ্ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের একটু উদাসীনতা ভাব, একটু অনীহা ভাব এরকম, বরং তিনি অন্যান্য জায়গায় একটু বেশি ইফোর্ট দিচ্ছিলেন। এইখানে তিনি অতটা দৌড়ঝাঁপ যেরকম করা দরকার, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় ওই যে অসুস্থ মানুষটা যিনি মেজর জাহাঙ্গীর, তিনি কিন্তু তাকে কিন্তু অনেক দৌড়াদৌড়ি আমরা করতে দেখেছি। তিনি কতটুকু পেরেছেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু তার আন্তরিকতার ঘাটতি ছিল এই কথা আমরা বলতে পারি না। কারণ তিনি ঈদের দিন ঈদের নামাজ পড়ে দৌড়িয়েছেন বেরাকে বেরাকে, প্রত্যেকটা জায়গায় জায়গায় তিনি দৌড়িয়েছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য হেন কোনো প্রচেষ্টা নাই যা তিনি করেন নাই, তার সাধ্যের অতিরিক্ত তিনি করার চেষ্টা করেছেন। কিন্তু একটা নির্বাচিত সরকার যখন ক্ষমতায় এসেছে, তারপরে কিন্তু আমরা বিশেষ করে সালাউদ্দিন আহমেদকে আমরা ওইভাবে দৌড়ঝাঁপ পারতে দেখি নাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে একটা গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এইখানে তাকে আমরা ওইভাবে ইফোর্ট দিতে দেখি নাই। বরং তিনি আইন মন্ত্রণালয় নিয়ে কথা বলেছেন, ধর্ম মন্ত্রণালয় নিয়ে কথা বলেছেন, অর্থ মন্ত্রণালয় নিয়ে কথা বলেছেন, বিভিন্ন বিষয়ে তিনি নিজের পাণ্ডিত্য জাহির করেছেন। যার কারণে সরকারও হয়তো চাচ্ছিল যে তাকে এখান থেকে সরানো দরকার। মৌকা যখন পেয়ে গেল, সুযোগ যখন একটা চলে আসলো, বিএনপির মহাসচিব রাষ্ট্রপতি পদে চলে যাবার জন্য এই পদ শূন্য হবার কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে সরিয়ে স্থানীয় সরকার এবং এলজিআরডি মন্ত্রণালয়ে তাকে দেয়া হলো। যদিও বাজারে একটা কানাঘোষা শুরু হয়েছে যে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এলজিআরডি মন্ত্রণালয়ে যাবার আগে, এই খবর চাউর হবার পরেই স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের প্রতিষ্ঠানকে 40,000 কোটি টাকার 2টি সেতু প্রকল্পের কাজ পাইয়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু বাজারে ইতিমধ্যেই চাউর হয়ে গেছে এই খবর। আচ্ছা, এখন তাহলে সালাউদ্দিন আহমেদ যেহেতু এই মন্ত্রণালয় থেকে চলে যাচ্ছেন, তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ফাঁকা হলো। এইখানে কাকে দেওয়া হবে? এইখানে যাকে আনা হচ্ছে তিনি বর্তমান বিএনপির পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী। এই নোয়াখালীর মানুষ। তিনি একসময় ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি ছিলেন, তুখোর ছাত্র নেতা। পানি সম্পদ মন্ত্রণালয়ে তিনি ভালোই দায়িত্ব পালন করেছিলেন। কিছু কথা তিনি বেশ তিস্তা প্রকল্পের ব্যাপারে
পদ্মা ব্যারাজের ব্যাপারে তিনি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা তিনি বলেছেন। তার এই কথাগুলোর কারণে মানুষ স্বাভাবিকভাবেই একটু হাঁপ ছেড়ে বাঁচছিল যে হয়তো আমরা দীর্ঘদিন পরে ভারতের যে পানি আগ্রাসন এইখান থেকে বের হওয়ার মতো একজন নেতা পেয়েছি। যদিও কতটুকু করেছেন কি করতে পেরেছেন সেটা পরের আলাপ, কিন্তু তিনি কথা বলেছেন। আচ্ছা, এই শহীদুদ্দিন চৌধুরী এনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আনা হয়েছে, তাকে পূর্ণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। শহীদুদ্দিন চৌধুরী এনি আবার কে, তার একটু পরিচয় তো জানা দরকার নাকি? আসুন তার একটা ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখাচ্ছি, এই ভিডিও ক্লিপটা দেখুন। করে আবার ধরো এদের উপরে তো অনেক সাদাবাজিও হয়, হ্যাঁ এদের উপরে সাদাবাজি হয়, হ্যাঁ এখন এগুলো কৌশলের কাজ করতে ধরো গভর্নমেন্টের ওখানে আমাদের যেন বদনাম না হয় এবং যারা একটু সাদাবাজি করে এগুলো আগে মানে এগুলো বেশি ছিল, আবার আমাদের দলীয় লোকজনও ছিল। এই হচ্ছে আমাদের শহীদুদ্দিন চৌধুরী এনি ভাই। তিনি নির্বাচনের পরপরই তার এলাকায় চাঁদাবাজ সংক্রান্ত একটা ব্রিফ করতেছিলেন তার নেতাকর্মীদের সাথে, যে কিভাবে চাঁদাবাজি করবেন, একটু রয়েস হয়ে করতে হবে আর কি। একবারে হুট করে ঝাঁপায় পড়লে তো সরকারের মান ইজ্জত ক্ষুণ্ণ হবে। এই জন্য চাঁদাবাজি তোমরা করছো, এখানে তো আমরা বাধা দিতে পারি না, একটু রয়েস হয়ে করো, এই জাতীয়। তো এই শহীদুদ্দিন চৌধুরী এনি ভাইকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা আশা করব যে শহীদুদ্দিন চৌধুরী এনি পানি সম্পদ মন্ত্রণালয়ে থাকার সময় যে ধরনের ইফোর্ট দিয়েছিলেন ওখানে, এখানেও সেই ধরনের ইফোর্ট বা তার চেয়ে বেশি ইফোর্ট দিবেন, কারণ এটা অত্যন্ত এবং সেন্সিটিভ একটি মন্ত্রণালয়। এই জায়গাটা যদি ঠিক না করা হয় তাহলে কিন্তু পুরো দেশের আইন শৃঙ্খলা ভেঙে পড়বে এবং সরকারের অবস্থানই মূলত দুর্বল হয়ে পড়বে। সুতরাং এইখানে শহীদুদ্দিন চৌধুরী এনিকে এনে সরকার খুব বেশি এলোমেলো বা ভুল সিদ্ধান্ত নিয়েছে এটি আমরা বলবো না, এটি বলার সময় এখনো আসে নাই। আমরা আরো একটু দেখতে চাই, তার অ্যাক্টিভিটিস দেখতে চাই। তবে আমরা আশা করব এনি ভাইয়ের কাছে আমাদের জোর দাবি থাকবে যে আপনি এখানে আসার পরে আপনার সমস্ত শক্তি দিয়ে, আপনি ইফোর্ট দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাবেন যেটা একেবারে ভেঙে পড়েছে, নাজুক অবস্থা। ছাত্র দলের যে সীমাহীন নৈরাজ্য, চারিদিকে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে যে শিবিরের উপরে হামলা, বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজি, এই ফেন্সিডিল, ইয়াবা, মাদক, এই যে এগুলো দিদারসে ঢুকছে, এইগুলোর ব্যাপারে আপনাকে কঠোর হস্তে দমন করতে হবে। সে যে দলেরই হোক, আপনার নিজের দলের হলেও তাদেরকে আপনি বিন্দু মাত্র ছাড় দিবেন না, এই প্রত্যাশা আমরা আপনার কাছে করতে পারি। ঢাকায় এখন রাজনৈতিক বাতাসের গতি প্রকৃতি বদলেছে। হঠাৎ এক বজ্রপাতের মতো খবর ছড়িয়ে পড়ল ক্ষমতার করিডোরে। বৃহস্পতিবার 13 আগস্ট রাত গভীর হওয়ার আগেই সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেল। রাষ্ট্রপতির পদপ্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে এক নতুন মেরুকরণ। এই সিদ্ধান্ত কেবল একটি পদের রদবদল নয়, এটি যেন তারেক রহমানের নেতৃত্বে চলা 6 মাসের সরকারের ভিত নাড়িয়ে দেওয়া এক বড়সড় ভূকম্পন। আর এই কম্পনের রেশ কাটতে না কাটতেই মন্ত্রণালয়গুলোতে শুরু হয়েছে ব্যাপক রদবদল, যেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো সেন্সিটিভ জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছে সালাউদ্দিন আহমেদকে। কিন্তু কেন 6 মাসের মাথায় এই বড় ধরনের অস্ত্রোপচার? চারদিকে এখন শুধু একটাই গুঞ্জন, সালাউদ্দিন কি ব্যর্থ হলেন নাকি তাকে আরো বড় কোনো দায়িত্বের জন্য প্রস্তুত করা হচ্ছে? ঘটনা শুরুটা হয়েছিল বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই সভাপতিত্ব করেছেন। ফখরুলের প্রস্থান মানেই নতুন নেতৃত্ব খোঁজার লড়াই, আর সেই তাড়াহুড়োর মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাল তুলে দেওয়া হয়েছে শহীদুদ্দিন চৌধুরী এনির হাতে। লক্ষ্মীপুর 3 আসনের এই পরিচিত মুখ, যিনি এখন পর্যন্ত পানি সম্পদ মন্ত্রণালয় সামলাচ্ছিলেন, তার সামনে এখন দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করা। জনতা এবং মাঠ পর্যায়ের কর্মীদের মধ্যে যে ক্ষোভ জমা হয়েছে তা প্রশমিত করাই এখন তার প্রধান কাজ। অন্যদিকে সালাউদ্দিন আহমেদকে পাঠানো হয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। অনেকেই বলছেন এটি ডিমোশন, আবার সমর্থকদের দাবি এটি প্রমোশন। তবে ক্ষমতার অন্তর্মহলের খবর যারা রাখেন তারা জানেন সালাউদ্দিন আহমেদের গত 6 মাসের পারফরমেন্স ছিল এক বিশাল ধোঁয়াশার। 6 মাস আগে যে সরকার দায়িত্ব নিয়েছিল ব্যাপক প্রত্যাশা নিয়ে, সেই সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ কাঠগড়ায়। সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে অভিযোগের ফিরিস্তি লম্বা। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি তো দূরের কথা, বরং দিন দিন তা যেন নাগালের বাইরে চলে যাচ্ছে। ছিনতাই, ডাকাতি আর খুনের ঘটনা এখন নিত্যদিনের হেডলাইন। মব সহিংসতা বা গণপিটুনির মতো ঘটনা যখন নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে, তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেই চিরচেনা দৃঢ়তা কোথায় ছিল? নারী নির্যাতন এবং অপরাধ দমনে কার্যকর ফল দেখানোর বদলে মন্ত্রণালয়টি যেন কেবল বিবৃতি আর আশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ ছিল। সীমান্ত নিরাপত্তা বা কূটনৈতিক সমন্বয়েও বড় কোনো সাফল্যের ছাপ রাখতে পারেননি তিনি। মাঠ পর্যায়ের পুলিশ বাহিনীতে যে জবাবদিহিতা আর চেইন অফ কমান্ড দরকার ছিল, সেখানে ছিল দীর্ঘসূত্রতা। অপরাধ দমনে কোনো দীর্ঘমেয়াদী কৌশল বা
ব্লুপ্রিন্ট কখনোই জনসম্মুখে আসেনি, বরং জনআস্থার সংকট যেন প্রতি মুহূর্তে গভীর হয়েছে। মানবাধিকার আর নিরাপত্তার সূক্ষ্ম ভারসাম্য রক্ষা করতে গিয়ে তিনি বারবার প্রশ্নবিদ্ধ হয়েছেন। সবচেয়ে বড় কথা, যখনই কোনো অঘটন ঘটেছে তার জবাবে নির্ভরযোগ্য কোনো ব্যাখ্যা বা ধারাবাহিকতা ছিল না, যা সরকারের ইমেজ সংকটকে আরও বাড়িয়ে তুলেছে। 5ই আগস্টের আগে লুট হওয়া অস্ত্র, গুলি পুরোপুরি উদ্ধার না হওয়ায় জনমনে এক অদৃশ্য আতঙ্ক বাসা বেঁধেছে। মানুষ এখন রাস্তায় নামলে বাড়ি ফেরার গ্যারান্টিটুকু পাচ্ছে না। এই ভয়াবহ বিশৃঙ্খলার মাঝে সালাউদ্দিন আহমেদ কোথায় ছিলেন? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তিনি ছিলেন সংবিধান ও সংসদ সংস্কারের নেশায় মত্ত। মন্ত্রণালয়ে দৈনন্দিন কাজের চেয়ে তিনি যেন রাজনীতির জটিল অঙ্কের সমাধানেই বেশি সময় ব্যয় করেছেন। তার কাছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছিল হয়তো একটি সেকেন্ডারি বিষয়, কিন্তু রাষ্ট্রের কাছে এটিই ছিল সবচেয়ে জরুরি। ফলে তাসের ঘরের মতো এই মন্ত্রণালয়ের দেওয়াল ভেঙে পড়ার আগেই তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছেন তাকে সরিয়ে দেওয়ার। কিন্তু এখানেই গল্পের শেষ নয়। সালাউদ্দিন আহমেদের সমর্থকরা এখন মাঠে নেমেছেন অন্য এক বয়ান নিয়ে। তাদের মতে স্থানীয় সরকার মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চেয়েও বড় ও ব্যাপক। সারা দেশের উন্নয়ন কর্মকাণ্ড, গ্রামীণ অবকাঠামো আর মানুষের ভাগ্য পরিবর্তনের মূল চাবিকাঠি এখানেই। সালাউদ্দিন আহমেদ যেহেতু দক্ষ অভিজ্ঞ রাজনীতিবিদ এবং আইনজীবী, তাই তাকে সেখানে পাঠানো হয়েছে দেশের উন্নয়ন প্রকল্পগুলোকে গতিশীল করার জন্য। তাদের দাবি এটি সাজা নয়, এটি বরং একটি গুরুত্বপূর্ণ পদায়ন, এটি প্রমোশন। অন্যদিকে শহীদউদ্দিন চৌধুরী এনি এখন এমন এক আসনে বসেছেন যা আগ্নেয়গিরির উপর অবস্থিত। লক্ষ্মীপুর 3 আসনের এই নেতার সামনে এখন পুলিশ বাহিনীকে পুনর্গঠন করা, মব সহিংসতা বন্ধ করা এবং সাধারণ মানুষের মনে নিরাপত্তা বোধ ফিরিয়ে আনা, এগুলো এক বিশাল অগ্নি পরীক্ষা। ল অ্যান্ড অর্ডার যদি তিনি সামলাতে না পারেন, তবে মির্জা ফখরুলের রাষ্ট্রপতির পদপ্রার্থী হওয়ার গৌরবও ম্লান হয়ে যাবে। কারণ সরকারের মূল ভিত্তিই যদি নড়বড়ে থাকে, তবে ওপরতলার সাজসজ্জা দিয়ে কি টিকে থাকা সম্ভব? তারেক রহমান যে সাহসী সিদ্ধান্ত নিয়েছেন তার পেছনে রয়েছে হয়তো কোনো গোপন গোয়েন্দা রিপোর্ট অথবা জনমতের প্রতিফলন। 6 মাসের পারফরমেন্সে যদি কোনো মন্ত্রীকে সরিয়ে দিতে হয়, তবে বুঝতে হবে জনমতের ব্যারোমিটার লাল সংকেত দেখাচ্ছে। দেশের রাজনৈতিক ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, যখনই কোনো মন্ত্রণালয় থেকে মন্ত্রী সরানো হয়েছে তার পেছনে থাকে ক্ষমতার লড়াই বা ব্যর্থতার গ্লানি। বিএনপি সরকার এখন এক কঠিন সন্ধিক্ষণে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কলকারখানা বন্ধের উপক্রম, সারা দেশে অসহনীয় লোডশেডিং আর মানুষের নিরাপত্তাহীনতা, এই সব কিছুর জাতকরে পিষ্ট হয়ে সরকারের জনপ্রিয়তার গ্রাফ এখন নিচের দিকে। তবে সালাউদ্দিন আহমেদের ব্যর্থতা কেবল একজন মন্ত্রীর ব্যর্থতা নয়, এটি যেন পুরো সিস্টেমের জট। মানুষ যখন দেখছে তার এলাকায় ছিনতাই বাড়ছে, পুলিশ হাত গুটিয়ে বসে আছে, তখন সে স্থানীয় সরকারের উন্নয়নের কথা ভাবে না, সে ভাবে জীবনের নিরাপত্তার কথা। আর এই নিরাপত্তার গ্যারান্টি দিতেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন মুখের প্রবেশ। এখন দেখার বিষয় সালাউদ্দিন আহমেদ নতুন মন্ত্রণালয়ে গিয়ে তার হারানো ইমেজ উদ্ধার করতে পারেন কিনা। আর শহীদউদ্দিন চৌধুরী এনি কি পারবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেই মরিচা ধরা চাকা সচল করতে? পুলিশকে তিনি কি আবার সেই আস্থার জায়গায় ফিরিয়ে আনতে পারবেন? মব সহিংসতা বা গণপিটুনির মতো জঘন্য সংস্কৃতি কি তিনি দমন করতে পারবেন? সারা দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের অফিসের সামনে যে মব সংস্কৃতি বিএনপির নেতাকর্মীরা তৈরি করেছে, সেটিকে তিনি বন্ধ করতে পারবেন? সময় খুবই কম, জনগণের ধৈর্য ফুরিয়ে আসে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি হওয়ার স্বপ্ন যেন কেবল কোনো আনুষ্ঠানিকতা না হয়। এদিকে এই রদবদলের সাথে সাথেই শুরু হয়েছে নতুন জল্পনা। বিএনপির স্থায়ী কমিটিতে এখন কারা বসবেন? মির্জা ফখরুলের ছেড়ে যাওয়া পদগুলো কারা পূরণ করবেন? নাকি তারেক রহমান নিজেই এখন মাঠের নিয়ন্ত্রণ সরাসরি নিজ হাতে তুলে নেবেন? সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আগামী কয়েকদিনের রাজনৈতিক মুভমেন্টের মধ্যে। জনগণের চোখের সামনে এখন শুধু অন্ধকার আর অনিশ্চয়তা। তারা শুনতে চায় না কোন মন্ত্রী কোথায় গেল, কোন মন্ত্রণালয়ের দায়িত্ব কার কাঁধে পড়ল। তারা চায় নির্ভয়ে ঘুমাতে, চায় রাস্তায় বের হয়ে নিরাপদে বাসায় ফিরতে। তারা চায় তাদের সন্তানদের ভবিষ্যতের নিশ্চয়তা। সালাউদ্দিন আহমেদের স্থানীয় সরকারে যাওয়া বা এনির স্বরাষ্ট্রে আসা, এসবই কি পারবে সাধারণ মানুষের সেই দাবি পূরণ করতে? উত্তরটা সময়ের গর্ভে। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই রদবদল যদি সফল না হয়, তবে বিএনপির এই 6 মাসের শাসনামল এক বড় ধরনের বিপর্যয়ের মুখোমুখি হতে পারে। কারণ অসন্তোষ যখন রাজপথে নেমে আসে, তখন কোনো মন্ত্রীর পদায়ন বা অপসারণ দিয়ে তা ঠেকানো যায় না। এখন প্রয়োজন কঠোর সিদ্ধান্ত, প্রয়োজন দৃশ্যমান উন্নয়ন, আর সবচেয়ে বেশি প্রয়োজন জনগণের আস্থা পুনরুদ্ধার। আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে বাংলাদেশে খুব দ্রুত অনেক কিছু পরিবর্তন হতে আমরা দেখব। আজকে রাষ্ট্রপতির মনোনয়ন কনফার্ম করার পরে সরকারে বড় চমক তৈরি হয়েছে। মন্ত্রিপরিষদে মির্জা ফখরুলের যে মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয় শূন্য হয়েছে। যথাযথ কারণেই সেই শূন্য মন্ত্রণালয় পূর্ণ করতে হবে। কিন্তু আমরা দেখলাম যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হারিয়ে ফেললেন সালাউদ্দিন আহমেদ।
সালাউদ্দিন আহমেদকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত কোনো ছোটোখাটো সিদ্ধান্ত হতে পারে না। হ্যাঁ, বলতে পারেন যে তার চাইতে বড় মন্ত্রণালয় তাকে দেওয়া হয়েছে, কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা যে মানে অনেক বড় এবং সেন্সিটিভ মন্ত্রণালয়, এবং এই মন্ত্রণালয়ের উপরে নির্ভর করে সরকারের সাফল্য ব্যর্থতার অনেক কিছু। মূলত অর্থ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়, এই তিনটা মন্ত্রণালয়ই, সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়, এই চারটা মন্ত্রণালয়ই মূলত একটা সরকারকে টিকিয়ে রাখে। এবং সেই ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সালাউদ্দিন আহমেদের কাছ থেকে নিয়ে নেওয়া এটা একটা বড় সিদ্ধান্ত। কি হলো মন্ত্রিসভায় এবং আরো কি কি হতে যাচ্ছে, আগাম কিছু কথা জানাতে চাই এই ভিডিওতে। দর্শক, বলছিলাম মন্ত্রিসভায় বড় ধরনের রদবদলের ঘটনা ঘটেছে। গণমাধ্যম নিশ্চিত করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হারিয়েছেন সালাউদ্দিন আহমেদ। এটাকে হারানো বলা যায়, নাকি তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয় দেয়া হলো এটা বরং তার জন্য আরো বেশি প্রাপ্তি? এই ব্যাপারে দ্বিমত থাকতেই পারে। আপনি বলতেই পারেন যে স্থানীয় সরকার মন্ত্রণালয় এটা তো অনেক বড় মন্ত্রণালয়, সুতরাং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হারানো এই ব্যাপারটা তো বলা যায় না। স্থানীয় সরকার মন্ত্রণালয় যত বড় মন্ত্রণালয়ই হোক না কেন, একটা সরকারের সাফল্য ব্যর্থতা নির্ভর করে যে মুষ্টিমেয় 2-3টা মন্ত্রণালয়ের উপরে, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি মূলত প্রথমে দৃশ্যমান হয়, সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ই সামাল দেয়। এবং সেই সামাল দেওয়ার ব্যাপারে বিএনপি কিন্তু প্রথমে দলের সব থেকে মানে কি বলবো যে অ্যাক্টিভ নেতাকে বেছে নিয়েছিল। এখন বিএনপি সেই সিদ্ধান্ত থেকে সরে আসলো। অনেকদিন থেকে এই সমালোচনা ছিল যে স্বরাষ্ট্রমন্ত্রী তার নিজের মন্ত্রণালয়ে সফলতা দেখাচ্ছেন না। সাম্প্রতিক সময়ে জঙ্গিবাদের উত্থানের ব্যাপারটাও আলোচিত হচ্ছে, এবং অনেকে বিরোধী দল সমালোচনা করছিল যে তিনি নিজের মানে মন্ত্রণালয়ে যখন ব্যর্থ তখন তিনি পড়ে আছেন মানে সংবিধান নিয়ে, এটা নিয়ে, ওটা নিয়ে, এরকম বক্তব্য আসছিল। এরই মাঝে মির্জা ফখরুল যখন রাষ্ট্রপতি হতে চলেছেন, আজকে মন্ত্রী পরিষদ থেকে তিনি যখন পদত্যাগ করলেন, তখন স্থানীয় সরকার মন্ত্রণালয় দেয়া হলো সালাউদ্দিন আহমেদকে। তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেটা দেয়া হয়েছে শহীদউদ্দিন চৌধুরী অ্যানিকে। শহীদউদ্দিন চৌধুরী অ্যানিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেয়া হলো, এটা কতটা পরিপক্ক সিদ্ধান্ত হলো সেটা তার কর্মক্ষমতা দেখলেই বোঝা যাবে। গণমাধ্যমের এই শিরোনামটা দেখে নিন। সেখানে গণমাধ্যম নিশ্চিত করছে মন্ত্রিসভায় রদবদল, এলজিআরডিতে সালাউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্রে শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে এই দুটো মানে বড় পরিবর্তন হয়েছে, এবং এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনিক এবং রাজনৈতিক গতিশীলতা বজায় রাখতে, প্রাতিষ্ঠানিক কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখার স্বার্থে এমনটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই কথা জানানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে থাকা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব মানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি পালন করবেন, এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা শহীদউদ্দিন চৌধুরীকে দেয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র তাকে দেয়া হয়েছে মানে পানি সম্পদ মন্ত্রণালয়ে অন্য কাউকে আনা হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর ঘাড়ে নিশ্চিত করে অন্য মন্ত্রণালয়ের দায়িত্ব থাকবে না, কারণ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এমন একটা মন্ত্রণালয়, এই একটা মন্ত্রণালয় চালাতেই অবস্থা ত্রাহি হয়ে যায়। যে মুহূর্তে সালাউদ্দিন আহমেদকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দেয়া হলো, সেই মুহূর্তে আমরা দেখলাম যে ফেসবুকে মজা করে লিখছেন গোলাম মাওলা রনি, তিনি এরকম ইঙ্গিত দিচ্ছেন যে এবার সালাউদ্দিন আহমেদ এবং মীর শাহে আলমের মধ্যে এক ধরনের স্নায়ু যুদ্ধ শুরু হবে। দলে সালাউদ্দিন আহমেদ প্রচণ্ড প্রতাপশালী, এবং মীর শাহে আলম তার সঙ্গে প্রধানমন্ত্রীর বন্ধুত্ব আছে। এই ব্যাপারটা গত 5-6 মাস তিনি প্রতিমন্ত্রী হওয়ার পরে অনেক বেশি আলোচিত হয়েছে, এবং তার বিভিন্ন কর্মকাণ্ড সমালোচিত হয়েছে। যখন শোনা যাচ্ছে যে মন্ত্রী পরিষদে একটা বড় রদবদল হবে এবং সেখানে মীর শাহে আলমের মন্ত্রিত্ব সেটা চলে যেতে পারে, ঠিক সেই মুহূর্তে সালাউদ্দিন আহমেদকে সেই মন্ত্রণালয়ের প্রধান যখন করা হলো, তখন মানে সহকারী আরেকজন অর্থাৎ প্রতিমন্ত্রী আরেকজন এখানে রাখা হবে কিনা সেটাও একটা বড় প্রশ্ন। এমন হতে পারে যে এই মন্ত্রণালয় থেকে মীর শাহে আলমকে সরিয়ে দেওয়ার ঘটনাও ঘটতে পারে। বলছিলাম প্রথমেই যে আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে অনেক কিছু ঘটবে। সরকারের ভেতরে বড় পরিবর্তন দেখা যাবে, রাজনৈতিক মাঠে অনেক পরিবর্তন দেখা যাবে। এই পরিবর্তনগুলো হবে। সরকার খুব দ্রুত, যেটা প্রেসিডেন্ট নির্বাচনের পরে মন্ত্রী পরিষদে একটা বড় পরিবর্তন আনবে। সেখানে মীর শাহে আলম বাদ পড়তে পারেন, সেখানে শিক্ষামন্ত্রী পরিবর্তন হতে পারে, সেখানে অবধারিতভাবে বিদ্যুৎ মন্ত্রণালয়ে একটা বড় পরিবর্তন আসতে পারে, বিদ্যুৎ মন্ত্রীকে সরিয়ে দেওয়া হতে পারে, কারণ এই সরকারের সব থেকে ব্যর্থতার পরিচয় দিয়েছেন তিনি
নানা কারণে শিক্ষামন্ত্রী বিতর্কিত হয়েছেন। এই দুটো জায়গায় পরিবর্তনের সম্ভাবনা প্রায় শতভাগ হয়ে দাঁড়িয়েছে। যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো জায়গায় পরিবর্তন করেছেন প্রধানমন্ত্রী চোখ মুখ বন্ধ করে, সেহেতু শিক্ষা মন্ত্রণালয় কিংবা বিদ্যুৎ মন্ত্রণালয় এটাতে পরিবর্তন আনা তার জন্য মানে কঠিন কোনো সিদ্ধান্ত হতে পারে না। আবার এলজিআরডিতে যিনি প্রতিমন্ত্রী মীর শাহে আলম, তিনি বহু বিতর্কের জন্ম দিয়েছেন। সেই কারণে তাকে মন্ত্রিপরিষদ থেকে সরিয়ে নেওয়ার ঘটনাও ঘটতে পারে। সরকারে একটা বড় পরিবর্তন যে আসছে সেটা এখন নিশ্চিন্তে বলা যায়, এবং সেই ক্ষেত্রে নতুন একাধিক মন্ত্রী মন্ত্রিপরিষদে যুক্ত হচ্ছেন। হয়তোবা রুহুল কবির রিজভী মন্ত্রিপরিষদে যুক্ত হচ্ছেন, এটা মোটা দাগে নিশ্চিত বলা যায়। মন্ত্রিপরিষদে যুক্ত হতে পারেন ডক্টর আব্দুল মঈন খান, ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের মতো বর্ষিয়ান নেতারা। সালাউদ্দিন আহমেদকে যখন এলজিআরডি মন্ত্রণালয় দেয়া হলো, তখন এটাও নিশ্চিত প্রধানমন্ত্রীর তরফ থেকে সিগন্যাল যে বিএনপির পরবর্তী মহাসচিব হতে চলেছেন সালাউদ্দিন আহমেদ। যদি সেটা না হতো তাহলে তাকে এই মন্ত্রণালয় দেয়া হতো না স্বরাষ্ট্র থেকে সরিয়ে। এখন অপেক্ষা যে আর কোন কোন পরিবর্তন হচ্ছে। প্রধানমন্ত্রী এ মাসেই ভারত সফরে যাচ্ছেন। ভারত সফরকে কেন্দ্র করে তার আগে পরে অনেক পরিবর্তন যে আসবে তার সরকারে এবং রাজনীতিতে, এটা এখন দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল। ঢাকায় এখন রাজনৈতিক বাতাসের গতি প্রকৃতি বদলেছে। হঠাৎ এক বজ্রপাতের মতো খবর ছড়িয়ে পড়ল ক্ষমতার করিডোরে। বৃহস্পতিবার 13 আগস্ট রাত গভীর হওয়ার আগেই সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেল। রাষ্ট্রপতির পদপ্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে এক নতুন মেরুকরণ। এই সিদ্ধান্ত কেবল একটি পদের রদবদল নয়, এটি যেন তারেক রহমানের নেতৃত্বে চলা 6 মাসের সরকারের ভিত নাড়িয়ে দেয়া এক বড়সড় ভূমিকম্প। আর এই কম্পনের রেশ কাটতে না কাটতেই মন্ত্রণালয়গুলোতে শুরু হয়েছে ব্যাপক রদবদল, যেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো সেন্সিটিভ জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছে সালাউদ্দিন আহমেদকে। কিন্তু কেন 6 মাসের মাথায় এই বড় ধরনের অস্ত্রোপচার? চারদিকে এখন শুধু একটাই গুঞ্জন, সালাউদ্দিন কি ব্যর্থ হলেন, নাকি তাকে আরো বড় কোনো দায়িত্বের জন্য প্রস্তুত করা হচ্ছে? ঘটনার শুরুটা হয়েছিল বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই সভাপতিত্ব করেছেন। ফখরুলের প্রস্থান মানেই নতুন নেতৃত্ব খোঁজার লড়াই, আর সেই তাড়াহুড়োর মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাল তুলে দেওয়া হয়েছে শহীদুদ্দিন চৌধুরী এনির হাতে। লক্ষ্মীপুর 3 আসনের এই পরিচিত মুখ, যিনি এখন পর্যন্ত পানি সম্পদ মন্ত্রণালয়ের সামলাচ্ছিলেন, তার সামনে এখন দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করা। জনতা এবং মাঠ পর্যায়ের কর্মীদের মধ্যে যে ক্ষোভ জমা হয়েছে তা প্রশমিত করাই এখন তার প্রধান কাজ। অন্যদিকে সালাউদ্দিন আহমেদকে পাঠানো হয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। অনেকেই বলছেন এটি ডিমোশন, আবার সমর্থকদের দাবি এটি প্রমোশন। তবে ক্ষমতার অন্দরমহলের খবর যারা রাখেন তারা জানেন সালাউদ্দিন আহমেদের গত 6 মাসের পারফরমেন্স ছিল এক বিশাল ধোঁয়াশার। 6 মাস আগে যে সরকার দায়িত্ব নিয়েছিল, ব্যাপক প্রত্যাশা নিয়ে সেই সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ কাঠগড়ায়। সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে অভিযোগের ফিরিস্তি লম্বা। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি তো দূরের কথা, বরং দিন দিন তা যেন নাগালের বাইরে চলে যাচ্ছে। ছিনতাই, ডাকাতি আর ঘটনা এখন নিত্যদিনের হেডলাইন। মব সহিংসতা বা গণপিটুনির মতো ঘটনা যখন নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে, তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেই চিরচেনা দৃঢ়তা কোথায় ছিল? নারী নির্যাতন এবং অপরাধ দমনে কার্যকর ফল দেখানোর বদলে মন্ত্রণালয়টি যেন কেবল বিবৃতি আর আশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ ছিল। সীমান্ত নিরাপত্তা বা কূটনৈতিক সমন্বয়েও বড় কোনো সাফল্যের ছাপ রাখতে পারেননি তিনি। মাঠ পর্যায়ে পুলিশ বাহিনীতে যে জবাবদিহিতা আর চেইন অফ কমান্ড দরকার ছিল, সেখানে ছিল দীর্ঘশত্রুতা। অপরাধ দমনে কোনো দীর্ঘমেয়াদী কৌশল বা ব্লুপ্রিন্ট কখনোই জনসম্মুখে আসেনি, বরং জন আস্থার সংকট যেন প্রতি মুহূর্তে গভীর হয়েছে। মানবাধিকার আর নিরাপত্তার সূক্ষ্ম ভারসাম্য রক্ষা করতে গিয়ে তিনি বারবার প্রশ্নবিদ্ধ হয়েছেন। আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত অভিব্যক্তিটা, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি বলতে চান, আপনাদের প্রতিক্রিয়াটা কি থাকবে। আপনারা কি মনে করছেন এটি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান? সালাউদ্দিন আহমেদকে কি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরানো ঠিক হয়েছে? আপনারা কি মনে করেন মন্ত্রিসভায় যে রদবদলের গুঞ্জন ছিল সেটি আজ সত্য প্রমাণিত হলো? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যে দেওয়া হয়েছে শহীদুদ্দিন চৌধুরী অ্যানিকে যে স্বরাষ্ট্র মন্ত্রী বানানো হয়েছে, এটা নিয়ে আপনাদের কি অভিব্যক্তি? আপনারা কি মনে করেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য যোগ্য ব্যক্তি কিংবা স্বরাষ্ট্র মন্ত্রী হওয়ার জন্য যোগ্য ব্যক্তি হচ্ছে অ্যানি? প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, নতুন স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপনারা কি বলতে চান সেটি অবশ্যই কমেন্টে জানাবেন লিখে আপনাদের অভিব্যক্তিটা। আসলে আমি মনে করি সালাউদ্দিন আহমেদ তিনি ব্যর্থ হয়েছেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে। দেখা যাক এবারে শহীদুদ্দিন চৌধুরী অ্যানি তিনি কি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারেন? শক্ত হাতে কি প্রশাসনকে নিয়ন্ত্রণ করবেন? প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, সেটাই দেখার অপেক্ষায় আছি।
আমরা সালাউদ্দিন আহমেদকে দেখতে পেরেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে তিনি কিভাবে কীরকম ভূমিকা পালন করেন। তবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে তার বিচক্ষণতার কারণে। কারণ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতির পদে প্রার্থী হিসাবে মনোনয়ন দেওয়ার পরে এই মন্ত্রণালয়টা খালি হয়েছিল। এখানে একজন বিচক্ষণ ব্যক্তিকে দায়িত্ব দেওয়া প্রয়োজন ছিল বলেই সালাউদ্দিন আহমেদকে বেছে নিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।